যারা ব্যাংক রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় সবার কাছেই ফোকাস রাইটিং একটা আতঙ্কের নাম। কারণ একটাই, অনেকেই এই অভিযোগ করে যে পরীক্ষা দিলাম, রেজাল্ট আসলো না। জিজ্ঞেস করি কারণ কি, বলে সম্ভবত ফোকাসে আমার ভালো মার্কস আসে নাই। সুতরাং আজকের এই ভিডিও লেসনটি আমি তাদের জন্য করলাম যারা ফোকাসে ভালো করতে চান কিন্তু বুঝেন না যে কিভাবে ভালো করব। এর জন্য আমি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি টপিক বেছে নিলাম, সেটি হলো রেমিটেন্স, দ্য লাইফ লাইন অফ বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশের অর্থনীতির যাকে লাইফ লাইন বলা হয় সেই রেমিটেন্স, মানে রেমিটেন্সের গুরুত্ব বা দ্য সিগনিফিকেন্স অফ রেমিটেন্স নিয়ে একটি এসে পরীক্ষায় আসলো। সাপোজ ইউ হ্যাভ বিন আস্কড টু রাইট অ্যান এসে অন দ্য সিগনিফিকেন্স অফ রেমিটেন্স, তখন আপনি কি করবেন? আচ্ছা, ফোকাস রাইটিং জিনিসটা কি ভাই? এসে একটা রচনা। ফোকাস রাইটিং কেন বলে? আসলে স্পেসিফিক একটা টপিককে ফোকাস করে, মানে কেন্দ্র করে আপনাকে লিখতে হয় বলে এটাকে বলা হয় ফোকাস রাইটিং। জেনারেল এসে রাইটিং আর ফোকাস রাইটিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? অনেক ডিফারেন্সের মধ্যে একটা বড় পার্থক্য হলো, এসেতে আপনি গতানুগতিকভাবে পেজের পর পেজ অনেক কিছু লিখতে পারবেন, কিন্তু ফোকাসে কি হয়, মানে শুধু কি পয়েন্টসগুলো স্থান পায়। বলা যেতে পারে, আমি যদি আমার ভাষায় বলি, একটা এসের সামারি হচ্ছে ফোকাস রাইটিং। মানে আপনি এসেতে অনেক কিছু বর্ণনা করবেন, বাট ফোকাসে আপনার কি পয়েন্টসগুলোকে হাইলাইট করতে হবে। এই জিনিসটা অনেকেই বোঝে না, কেমনে আমি কি পয়েন্টসকে হাইলাইট করব। চলুন একটু আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ফোকাস রাইটিং এক ধরনের এসে রাইটিং, তো এসের শুরুতে আমরা কি করি? ইন্ট্রোডাকশন লিখি, সূচনা। তো আপনাকে যদি রেমিটেন্সের উপর লিখতে বলা হয়, আপনি সূচনায় কি লিখবেন? হয়তো অনেকেই লিখবে রেমিটেন্স মানে হলো যখন প্রবাসীরা দেশে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে, রেমিটেন্স অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, ইত্যাদি ইত্যাদি। এই টাইপের লেখা পরীক্ষকরা পুরো অভ্যস্ত, সবার খাতায় এগুলো পাওয়া যায়। আপনাকে এমনভাবে ইন্ট্রোডাকশন লিখতে হবে যেন your introduction is the reflection of your writing. That means আপনার পুরো লেখার প্রতিচ্ছবি যেন হয় আপনার সূচনা। আয়নায় দাঁড়ালে যেন নিজের মুখ দেখা যায়, ঠিক তেমন আপনার সূচনা বা ইন্ট্রোডাকশন পড়লে যেন পরীক্ষক বুঝতে পারে আপনার মূল লেখায় কোন বিষয়গুলো স্থান পেয়েছে। অর্থাৎ পুরো এসেতে আপনি যা লিখবেন তার একটা সামারি হতে পারে ইন্ট্রোডাকশন। যেমন দেখে আসি আমরা কি লিখেছি আমি এখানে। বিশ্বের 170টিরও বেশি দেশে কর্মরত 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্তৃক প্রেরিত গত 5 বছরে গড়ে প্রায় 25 থেকে 26 বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ রেমিটেন্স অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে সরাসরি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেই চলছে। কেন ভাই এই বাক্যটারে না লিখে আমি 4টা বাক্য লিখতে পারতাম না? পারতাম। কি লিখতাম বলেন তো? তখন লিখতাম যে বিশ্বের 170টিরও বেশি দেশে বাংলাদেশি প্রবাসী আছে, একটা বাক্য হলো। পরে বলতাম প্রবাসীর সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি, 2টা হলো। 3 নাম্বার বাক্য বললাম গত 5 বছরে তারা 25 থেকে 26 বিলিয়ন ডলার প্রতি বছরে পাঠায়। তারপরে কি বলতাম? এগুলো অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই যে ছোট ছোট বাক্য, ছোট ছোট কথা কারা বলে বলেন তো? আমরা যখন ছোট্ট শিশু ছিলাম তখন আমরাই বলতাম। আপনি কি এখনো শিশু? সুতরাং আপনার লেখা যদি শিশুর মতো হয়, আপনি মার্কস পাবেন কিভাবে বলেন তো? তার মানে আমি কি বলতে চাই লং সেন্টেন্স মানেই বেশি মার্কস? না, বলতে চাই না। আমি বলতে চাই আপনার সেন্টেন্স যেন ইনফরমেটিভ হয়, সেন্টেন্সের জন্য প্রচুর ইনফরমেশন থাকে, তাহলে আপনি মার্কস বেশি পাবেন। তাহলে এভাবে আপনি একটা সেন্টেন্স লিখলে আপনার ইনফরমেটিভ হলে মার্কস আপনি কেন পাবেন না ভাই? এরপরে আমি কি লিখলাম? বিগত বছরগুলোতে রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতি হয়েছে কখনো, আবার কখনো নিম্নগতি হয়েছে, ফ্লাকচুয়েশনস। এই বিগত বছরগুলোতে রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতি বা নিম্নগতি, এই গতি দুইটাই বাংলাদেশকে 3টা মেসেজ দেয়, কখনো ঊর্ধ্বগতি কখনো নিম্নগতি, সেটা বাংলাদেশকে 3টা বার্তা দেয়। কি কি বার্তা? একটা হলো রেমিটেন্স এই দেশের অর্থনীতির জীবনী শক্তি, এটা একটা বার্তা। এটা আমরা কখন বুঝতে পারছি? যখন রেমিটেন্স কম আসছে তখন আমরা হারে হারে টের পাইছি যে রেমিটেন্স আমাদের অর্থনীতির জীবনী শক্তি। আচ্ছা, আরেকটা বার্তা কি? রেমিটেন্স প্রবাহ কমার পেছনে রয়েছে দৃশ্যমান প্রতিবন্ধকতা। আরেকটা কি? যে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য বাংলাদেশের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। লক্ষ্য করেছেন আমি পুরো এসেতে যা লিখবো সম্ভবত তার একটা সামারি আমি ইন্ট্রোতে লিখে ফেলছি। এভাবে আপনাকে এমন একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে যেন আপনার সেই প্রবাদটি এখানে কাজে লাগে যে আগে দর্শনধারী পরে গুণবিচারী। অর্থাৎ আপনার ইন্ট্রো দেখে যেন পরীক্ষক আপনার লেখার প্রেমে পড়ে যায়। নিশ্চিত থাকেন আপনি ভালো মার্কস পাবেন। কিন্তু আপনি ইন্ট্রো লিখেছেন পানসে পানসে করে, বডিতে গিয়ে হুদাই চক টক মানে শক গ্রাফ চার্ট দিয়ে ফাটাই ফেলছেন, মার্কস কম পেতেও পারেন। কারণ ইন্ট্রো পড়ে পরীক্ষকের ভালো না লাগলে ওদিকে আপনার মনোযোগ কম দেয়া খুবই স্বাভাবিক। আপনি আমার সাথে ভিন্ন মত পোষণ করতেই পারেন, বাট আমি যা বলছি আমার মনে হয় আমি ভেবে চিন্তেই বলেছি। এবার আসেন বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফগুলোতে এসে লেখার সময় আমরা কি করি? প্রত্যেকটা প্যারার শুরুতে একটা হিন্টস দিই, তাই না? এভাবে একটা হিন্টস লিখে একটা কোলন চিহ্ন দেন না আপনারা, দিয়ে ডট 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 লিখেন। বাট ফোকাস রাইটিংয়ে এই হিন্টসের প্রয়োজন নেই।
হিন্টসের পরিবর্তে আপনি এমন একটা বাক্য দিয়ে শুরু করবেন যাকে আমরা বলি টপিক সেন্টেন্স। যেমন রেমিটেন্স হলো অর্থনীতির জীবনী শক্তি। বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশের জন্য রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কল্যাণেই বাংলাদেশে তার অর্থনীতির পরিসরকে বৃহৎ থেকে বৃহত্তর করতে পারছে। এটা লেখার পর আমি এবার একটা প্রমাণ দিলাম যে বিগত 5 বছরে বাংলাদেশে কি পরিমাণ রেমিটেন্স ইনফ্লো হয়েছে। আচ্ছা, সো এখানে দিলাম FY, দ্যাট মিনস ফিসকাল ইয়ার। তার মানে 2021-22 অর্থ বছরে বাংলাদেশে $21.শূন্য তিন বিলিয়ন রেমিটেন্স প্রবেশ করেছে। এবার 22-23, 23-24, 24-25 এবং 2025-এর 25 থেকে 26 সালের জুন পর্যন্ত কি পরিমাণ রেমিটেন্স। প্রশ্ন হলো আমি জুন দিতে গেলাম কেন? ভাই রেমিটেন্স প্রতিদিনই তো আসে, তো আপনি যত আপডেটেড তথ্য লিখতে পারবেন তত ভালো। আমি এরকম একটা চার্ট দিয়ে দিলাম, আমি এখানে একটা রেফারেন্স দিয়ে দিলাম, যেটা কই থেকে নিয়েছি, সেটা বাংলাদেশ ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ থেকে নেওয়া। তার মানে আপনার শুধু গদ্যভিত্তিক ছন্দে লিখা না, বরং আপনার মাঝে মাঝে ডেটা, চার্ট, বক্সও থাকার প্রয়োজন হবে। তাহলে আপনার লেখার উপর ভরসা পাবে পরীক্ষক, লেখার গ্রহণযোগ্যতা বাড়বে। এটা একটা বডি প্যারাগ্রাফ। এবার খেয়াল করেন, আরেকটা বডি প্যারাগ্রাফ আমি কি লিখেছি, বৈদেশিক মুদ্রার গুরুত্বটা কি, মানে আপনার রেমিটেন্সের গুরুত্বটা কি। আমি রেমিটেন্সের গুরুত্বটা সুন্দর করে দিয়ে দিছি। অথবা যদি আপনি এটা এক বাক্যে লিখতে না চান, আপনি এভাবেও লিখতে পারেন যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির লাইফলাইনের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে? একটা হলো বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করতে ভূমিকা পালন করে। আরেকটা কি? আমদানি ব্যয় মেটাতে, বিদেশি ঋণ পরিশোধ করতে, বাণিজ্য ঘাটতি কমাতে, দেশীয় ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে, টাকা সরবরাহকে স্থিতিশীল রাখতে, স্থানীয় বাজারকে শক্তিশালী করতে, নতুন নতুন উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি করতে এবং সর্বোপরি সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতাকে বজায় রাখতে। যদি আপনি BCS লিখিত পরীক্ষা দেন তাহলে আবার এভাবে লিখলে চলবে না। তখন আপনার এই যে একটা পয়েন্ট, এটাকে আপনাকে আবার একটা প্যারাগ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে হবে। মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আপনি যদি BCS লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন, মানে এসে লিখেন, তাহলে এখানে 10টা প্যারাগ্রাফ হবে। বাট ফোকাস, মানে ব্যাংকের ফোকাসে কি করতে হবে, আপনি ওই ডিটেইলস আলোচনাটাকে আপনি সংক্ষেপে উপস্থাপন করবেন। এই জন্য আমি বলছি যে এসের সামারি হচ্ছে ফোকাস, শুধু কি পয়েন্টগুলো স্থান পাবে। তাহলে আমি রেমিটেন্সের গুরুত্বটুকু আলোচনা করে দিলাম। এবার আসি, রেমিটেন্স মাঝে মাঝে কম আসে কেন? একটা রেফারেন্স দিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সম্প্রতি একটা জরিপ অনুযায়ী দেখা যায় রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পেছনে কিছু কারণ আছে। কারণগুলো কি কি? যেমন উচ্চ রেমিটেন্স ট্রান্সফার খরচ, হুন্ডি চ্যানেলের ব্যবহার বেশি, বৈদেশিক শ্রম বাজার নিম্ন অস্থির মজুরি, চাকরির অনিশ্চয়তা, অভিবাসন ব্যয়ের উচ্চতা, ব্যাংকিং সুবিধা সীমাবদ্ধতা, KYC ও ডকুমেন্টেশন জটিলতা, আনুষ্ঠানিক চ্যানেলের ... এভাবে আমি কারণগুলো দেখাইলাম। উপস্থাপন কৌশল্য দেখেন, এটা হলো আমার রেমিটেন্স কমার পিছনে কারণগুলো। আচ্ছা, এবার আসি, তাহলে আমার রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য করণীয় কি? রেমিটেন্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে আমাকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এটা একটা পয়েন্ট আমি দিলাম। এবার আসেন উপসংহার, কনক্লুশন। ভালো হয় কনক্লুশন যদি আপনি 2 বাক্যে লিখতে পারেন। কনক্লুশন 2 বাক্যে আপনি একটা বাক্যে রিস্টেটমেন্ট, মানে এর আগে যা বলেছেন সেটা পুনরায় লিখবেন। আরেকটা বাক্যে আপনি আপনার মতামত কিংবা রিকমেন্ডেশন, সুপারিশ রাখতে পারেন। যেমনটা লিখেছি, রেমিটেন্স প্রবাহ কোনো ঝড়ো গতি নয় যে ঝড়ের মতো গতিতে বাড়বে, বরং সরকারের বিচক্ষণ পলিসি ও রেমিটেন্স যোদ্ধাদের সমন্বয়ে এই প্রবাহ বৃদ্ধি করা যায়। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার লক্ষ্যে বিশ্বায়নের, মানে গ্লোবালাইজেশনের সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত রেমিটেন্স প্রবাহকে ত্বরান্বিত করা। এভাবে আপনার একটা ফিনিশিং আনতে হবে, তাহলে আপনার পক্ষে ফোকাস থেকে ভালো মার্কস ক্যারি করা সম্ভব। অনেকেই প্রশ্ন করবেন যে কয় পেজ লিখবো। ভাই, কয় পেজ লিখবেন এটা কেমনে বলবো বলেন? আপনার লেখার ফন্ট সাইজ যে কেমন জানি না তো, তবে আপনি ধরে নেবেন যে আপনাকে মোটামুটি 350টা ওয়ার্ড অ্যাটলিস্ট লিখে আসতে হবে, তাহলে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। আপনাদের আরো সহজ করে বলি, আপনি যদি 35টা বাক্য লিখতে পারেন, কমপক্ষে 35টা লাইন, এরকম যদি আপনি 35টা লাইন, 35 লাইন লিখতে পারেন, হয়ে যাবে। কারণ যাদের হাতের লেখা আমি দেখি এখন পর্যন্ত এই শিক্ষকতা জীবনে, হাতের লেখার সাইজ যত বড় ছোট হোক বড় হোক, মোটামুটি একজনের একটা করে লাইনে 10টার মতো ওয়ার্ড থাকে। সো আপনি 35টা লাইন লিখলে আপনার 350 ওয়ার্ড এমনি হয়ে যাবে। এখন যদি আপনি মনে মনে ভাবেন যে আপনার এই ফোকাসটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি কি এটার PDF পেতে পারি? হ্যাঁ, পেতে পারেন। এটার PDF শুধু না, এই বাংলাটার ইংলিশও আপনি পেতে পারেন আমার নিজের হ্যান্ডনোট। কিভাবে পাবেন, তাই না? এটা পাওয়ার জন্য আপনাকে ছোট্ট একটু কষ্ট করতে হবে, সেটা হলো যে আপনাকে কমেন্ট বক্সে লিখতে হবে যে স্যার আমি এই PDFটি পেতে চাই। একটু আপনার আগ্রহ প্রকাশ করবেন। আমাদের যারা আছেন, আমার পেজে যারা কাজ করেন, তারা আপনাকে ইনবক্সে এটা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ, টেনশনে কিছু নেই। তবে আমি বলবো, শুধু এই রেমিটেন্সের গুরুত্ব এতটুকু একটা এসেতে আপনি কি করবেন,
এটা আমি দিলাম, আপনার তো আরো এসে লাগবে, লাগবে না? আরো ফোকাস লাগবে না? লাগবে। আচ্ছা, শুধু ফোকাস রাইটিং প্রিপারেশন নিলেই হবে? না, ব্যাংকে জব পেতে গেলে আপনাকে আগে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপর রিটেন। প্রিলিমিনারি পরীক্ষায় কি আসে? ইংলিশে গ্রামার আর ভোকাবুলারি। আর রিটেনে কি আসে? ট্রান্সলেশন, বাংলা ইংলিশ, ইংলিশ বাংলা, রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং। তাহলে কয়টা হলো? আমার কাছে মনে হয় 6টা। একদম ঠিক ধরেছেন। মানে যদি আপনি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করতে চান আর ইংলিশ প্রিপারেশনকে মজবুত করতে চান, আমি বলবো আপনার উচিত 6টি স্কিল সমৃদ্ধ করা। কি কি? গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন, রিডিং, ফোকাস রাইটিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং, যেন আপনি যা মন চায় বানায় নিতে পারেন। এই 6টি স্কিল যদি সমৃদ্ধ করতে পারেন, আপনার জন্য ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়া অন্যদের থেকে অনেক অনেক সহজ হবে। এই বিষয়গুলো বিবেচনায় রেখে আপনাদের ইংরেজি শেখার পছন্দের অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং এর পক্ষ থেকে আমি রুবেল রানা আপনাদের জন্য 2টি কোর্স অফার করছি। একটি হলো ব্যাংক জব ইংলিশ প্রিপারেশন প্রিলিমিনারি, আর হলো রিটেন। তবে আমি একটা 2 in 1 অফার দিচ্ছি, অর্থাৎ আপনি একটা কোর্সেই 2টা পেয়ে যাবেন। আপনাদের এই 6টা স্কিলকে কেন্দ্র করে আমি গ্রামারের উপর 15টি, ভোকাবুলারির উপর 5টি, আর ট্রান্সলেশনের উপর 10টি, রিডিং এর উপর 5টি, ফোকাসের উপর 5টি এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ করার জন্য 10টি সহ মোট 50টি ক্লাস দিচ্ছি, যেখানে আপনার প্রিলি রিটেন ইংলিশ দুটোই কাভার হবে। প্রতিটি কোর্সের ফি 999 না, বরং দুটো মিলেই আপনি 999 টাকায় ভর্তি হতে পারেন। শেষে একটা কথা বলবো, আমার কোর্স না কিনেও আপনি ইংলিশ প্রিপারেশন নিতে পারবেন, এবং দোয়া করি যেন নিতে পারেন। তবে এটুকু বলতেই হয়, আপনি যদি শুধু মনে করেন যে আমি বই পড়ে ইংলিশ প্রিপারেশন নিব, আমার মনে হয় আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে। বই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু ভাই বই দিন শেষে কথা বলে না। আপনি বইকে প্রশ্ন করলে উত্তর দিবে, বাট আপনাকে খুঁজে বের করতে। এই ব্যস্ততার যুগে সময়ে আপনার এত সময় হবে কিনা আমি জানি না। সিম্পলি 1000 টাকা খরচ করে যদি আপনি 50টা প্রিমিয়াম ক্লাস পেয়ে যান, লস কি বলবেন? ক্লাসের কোয়ালিটি কেমন হবে? ক্লাসের কোয়ালিটি জানার জন্য আমার পেজ ভিজিট করেন। অনেক ক্লাস আছে। ক্লাস করে যদি আপনার মনে হয় আপনার জীবনে এর আগে আপনি এরকম ক্লাস করেননি, এগুলো আপনার লাইফের বেস্ট ক্লাস, তাহলে আপনি আমার কোর্সে যুক্ত হতেই পারেন। সবশেষে বলবো, কোর্সে যুক্ত হতে চাইলে কমেন্ট না করে শুধু আপনি কমেন্ট করবেন ফোকাসের পিডিএফটা পাওয়ার জন্য। আপনি এই হোয়াটসঅ্যাপে নক করে ভর্তি হয়ে যান। আপনাদের জন্য গুড নিউজ হলো, এই কোর্সে একবার ভর্তি হলে আপনার আজীবন আমি আপনাকে ফোকাস রাইটিং এর পিডিএফ শিট দেব। অর্থাৎ ক্লাস তো থাকবে, তবুও ফোকাসের পিডিএফ আপনার কোর্স শেষ হয়ে গেলেও দিব। কারণ হলো ফোকাস আসলে রিসেন্ট ইস্যু থেকে আসে। তো আমার চোখে যখনই রিসেন্ট ইস্যু আসবে, আমি লিখে হ্যান্ড নোট করে আপনাকে আমি যে গ্রুপে যুক্ত করাবো সেখানে আমি পোস্ট করে দেবো, আপনি পেয়ে যাবেন। সর্বশেষ, ইএনজি লার্নিং এর কোর্স কিনেন না কিনেন কোনো বিষয় না, আপনি আমার জন্য, আমার লাইফে আপনি একজন শুভাকাঙ্ক্ষী। কারণ আপনি আছেন বলে আমি এরকম কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিতে পারি। আপনি দেখেন বলে আমি অনুপ্রেরণা পাই। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা, শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।